জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের মানুষ মনে করেন অন্তর্বর্তী সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। জনগণ সরকারকে যেতে বলছে না, বরং একটি ভালো নির্বাচন উপহার দেবার জন্য সরকারি নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি বলেছেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে জনগণ আন্দোলন করেনি। জনগণ আন্দোলন করেছে, জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এই মুহূর্তের রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে অগ্রসর হচ্ছে, এসবই আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। রাজনীতিতে দায়িত্বশীলতা এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। সেই সঙ্গে আরও আছেন ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব আব্দুস সালাম, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি প্রধান উপদেষ্টা বলেছে, জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না, জনগণ মনে করছে অন্তর্বর্তী সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। সরকার যেভাবে জনগণের ভাষা অনুধাবন করতে পারছে, রাজনৈতিক দলগুলো কি সেভাবে অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে? আপনাকে ধন্যবাদ। এবং আমার সাথে একজন বিজ্ঞ শিক্ষক আছেন, ওনাকে ধন্যবাদ জানাই। যারা আজকের অনুষ্ঠান দেখছেন, শুনছেন, তাদেরকেও ধন্যবাদ। সবাই জনগণ, সবাই আমরা জনগণেরই দোহাই দিই, কিন্তু আবার সেই জনগণের কাছেই যাইতে ভয় পাই। আমরা তো বারবার ওইটাই বলতেছি যে লেট আস গো, আমরা জনগণের কাছে যাই, জনগণ কি চায় তাহলে তো বোঝা যাবে, তাই না? আমরা তো বলছি এই সরকারকে যে আমরা এই সরকারকে আমরাই আনছি। এই সরকার, তারপরে এটা তো একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এটা তো একটা ফুল ফ্লেজেড গভর্নমেন্ট না, বুঝতে হবে এটা। এবং এই সরকারকে কেন আনা হয়েছে যে বিগত যে ফ্যাসিবাদ ছিল, সেই ফ্যাসিস্ট জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, ভোট দেয় নাই। এবং ভোট না দেওয়ার কারণেই আমরা দীর্ঘ 15টা বছর আমরা বলছি যে ভোট দাও, আর ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত সরকার চাই। আর সেই ভোটটার জন্য একটা ইন্টেরিয়াম, একটা গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক একটা সরকার দরকার। সেই ভোটটার জন্যই তো আমরা একে আনলাম। এখন সেটা হলো যে প্রশ্নটা হলো যে কতদিন থাকবেন, কি মানে উনি সংশোধন করবেন, সেই ব্যাপারে আমরা প্রথম থেকে বলে আসতেছি যে আপনি একটা রোড ম্যাপ দেন, আপনার কতদিন দরকার। আমরা তো বলি নেই যে আপনি এই কয়দিনের মধ্যে বিদায় নেন। আমরা বারবার বলছি আপনি কতদিন দরকার আপনার সংস্কারের জন্য। এবং সেটা তো মানে আমার কানের জন্য হতে পারে না। কিন্তু এখন স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি জানিয়েছিল যে জনগণ এই সরকারকে 5 বছর ক্ষমতায় দেখতে চায়। জনগণ কোথায় বললো? কানে কানে। জনগণ কোথায় বললো? আমি এখানে বলে দিলাম, এটি জনগণ হয়ে গেল? এটা তো জনগণের তো একটা ম্যান্ডেট নিতে হলে ইলেকশনে যেতে হবে, না জনগণের রায় নিতে হবে। জনগণ কোথায় বললো? তো এটা তো বললে হবে না। এই জন্য বলতেছি যে এগুলো করে শুধু একটা ধূম্রজাল সৃষ্টি করে জনগণকে আরো বেশি আতঙ্কিত করা, এবং যে অবস্থায় আবার ফিরে গেছি ওই অবস্থায় আবার ফিরে যাওয়া, অর্থাৎ ফ্যাসিবাদকে আবার পুনর্মূল্যায়ন করা বা তাদেরকে আবার পুনর্বাসন করা, আবার সেটার জন্য প্রক্রিয়া কি রাখেছে সেটা তো ভাবতে হবে। সবচেয়ে বড় কথা যে জনগণ, আমরাও তো বলতেছি যে আসেন জনগণের কাছে যাই, জনগণ বলুক জনগণ কি চায়। এবং সেটার জন্য তো বলছি যে এখন যদি কেউ নতুন রাজনৈতিক দল হয়েছে, আরো হইতে পারে, লেট আস গো, আমরা যাই যে জনগণের কাছে। আমার এই কর্মসূচি, আমরা বিএনপি সহ আমাদের সাথে যারা আন্দোলনকারী দল ছিল তাদের পক্ষ থেকে 31 দফা আমরা দিয়েছি। এবং সেটা সংস্কার আজকে হাসিনা বিদায়ের পর না, এবং সেটা আমরা হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনই আমরা বলছি যে আজকের এই যে রাষ্ট্র ব্যবস্থা যেটা ভেঙে গেছে, এই রাষ্ট্র ব্যবস্থাটাকে সংস্কার দরকার, আমরাই তো বলছি। কাজে এখানে রাজনীতিবিদ, রাজনৈতিক দল এদেরকে মুখোমুখি করার তো কোনো মানে হয় না, বরঞ্চ এগুলো রাষ্ট্রের জন্য ক্ষতি করা। অর্থাৎ এই মানে রাজনীতিবিদদের করে 111-এ আপনি কি হলো, 111-এর ধারাবাহিকতা তো সেই হাসিনা চালাই গেল। অর্থাৎ রাজনীতিবিদদেরকে রাজনীতি জনগণের কাছে খারাপ করা, এটা কি করতেছে? আর সবাই কি ধোয়া তুলসী পাতা? সবাই ফেরেশতা?
কিন্তু একেবারে আমরা যেমনটি দেখেছি জনাব আব্দুল সালাম যে রাজনৈতিক দলগুলোর সংঘর্ষের জেরে সেই বাস্তবতা তৈরি হয়েছিল, কিন্তু এবার তো আমরা দেখলাম যে গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে। রাজনৈতিক দলগুলোর সংঘর্ষ, রাজনৈতিক দলগুলোর চেয়ে বেশি সাংঘর্ষিক ছিল সেটা হলো যে সেই সময় 1-11 আনার জন্যই যে একটা প্রক্রিয়া ছিল, অর্থাৎ বিরাজনীতিকরণ। সেই সময় কি রাজনীতিদের রাজনীতি এই করছে, রাজনীতি এই করছে, রাজনীতি এই করছে, এখনো সে একই ধারাবাহিকতা চলতেছে। ঠিক আছে, রাজনীতিবিদরা যদি খারাপ হয় আর তারা যে ভালো, তারা আর একটা দল করুক, রাজনীতিবিদরা থাকুক, তারপর নির্বাচন আসুক না। ফাইনালি তো জনগণের ম্যান্ডেট নিতে হবে। জনগণের ম্যান্ডেট নেওয়া ছাড়া তো আপনি কোনোভাবেই ক্ষমতায় থাকতে পারেন না। কিন্তু জনগণ তো সরকারকে যেতে বলছে না, এমনটি দাবি করছে। যেতে বলছে না, কোথায় বললো না? কোথায় বললো না? আপনার কানে কানে বললো? এটা তো হবে না। কোথায় বলছে সেটা আপনি আসেন না, ফিল্ডে আসেন, বলেন যে আমি এটা ম্যান্ডেট চাই, আমি আজকে ম্যান্ডেট চাই, জনগণ বলুক। জনগণ কানে কানে বললে হবে নাকি? বা আমি বললাম, আমারও তো কানে, আমরা তো যাইতেছি, বড় বড় সমাবেশ হইতেছে, আমরা জিজ্ঞেস করি নির্বাচন চান, আর সবাই হাত তুলতেছে নির্বাচন চায়। তো আমরা তো, জনগণ তো নির্বাচন চায়। আমি যদি বলি তাহলে এটা কি ভুল নাকি? তো এটার জন্য এগুলো করে শুধু শুধু কেন এই অবস্থাটা সৃষ্টি করার তো কোনো মানে হয় না। ওনারা বলুক যে আমার এই এত মাস, 3 মাস বা 6 মাসে কোনো ব্যাপার না। আজকে ইন্টেরিয়াম গভর্নমেন্ট 3 মাস বেশি থাকলো না 6 মাস বেশি থাকলো সেটা ব্যাপার না। আমরা যেটা বলতেছি যে এটাতে আবার গণতন্ত্র হোঁচট না খায়। এখন পর্যন্ত আমরা গণতন্ত্র পাইনি। ফ্যাসিবাদ আজকে কি হয়েছে, বিতাড়িত হওয়ার পরে সীমান্তের ওপার আছে, এবং সে বলতেছে যে সে বলতেছে আই এম ইলেক্টেড গভর্নমেন্ট। সে বলতেছে সরকার, নির্বাচিত সরকার প্রধান। এবং আজকে ডক্টর ইউনূস সাহেব নিজেই বলছে যে পরাজিত ফ্যাসিবাদ, তার কাছে টাকা আছে, এই আছে, সে ষড়যন্ত্র করতেছে। আমরা তো ওই কারণেই বলছি আজকে ইউনূস সাহেব শক্তির এমন দাবি কি কোনো আসলে আদতে কোনো বাস্তবে কোনো প্রতিফলন ফেলে? প্রতিফলন বলতেছে কিনা, ষড়যন্ত্র করতেছে কিনা, ডক্টর ইউনূস সাহেব বলছে কিনা যে ষড়যন্ত্র হচ্ছে? উনি তো নিজের মুখেই বলছে। এবং আজকে কি যে কোনো অবস্থায় হোক, আজকে দেশটাকে কি আজকের এই সরকার নর্মাল অবস্থায় নিয়ে যেতে পারছে? এখনো তো পারে নাই। আইন শৃঙ্খলা বলেন, সবকিছুই বলেন, এখনো তো নর্মাল না, তাই না? আমরা তো বলছি। তারপরে তার মানে কি, আমরা তো এই সরকারকে সাপোর্ট দিয়েই যাচ্ছি। আমরা বলতেছি যে কোনোভাবে এই সরকারকে ব্যর্থ করা যাবে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যেমনটি বলেছে যে কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে দেশের মানুষ আন্দোলন করেনি। আপনাদের ভাষ্য মতে অন্তর্বর্তী সরকার যদি মহামানব হয়ে থাকে, সেটি নিশ্চয়ই রাজনীতির জন্য, জনগণের জন্য ইতিবাচক। শোনেন, এটা হলো মহামানব। এরকম তো স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানও মনে করছিল যে তারে ছাড়া আর কেউ চায় না, তাই না? কিন্তু সেই শেখ মুজিবুর রহমানের পতনও তো এই দেশের মানুষ দেখছে। শেখ হাসিনা তো কয়দিন আগে বলল যে তার চেয়ে জনপ্রিয় কেউ নাই, বিএনপি শেষ, এই শেষ। আবার বিএনপির জন্যই ভোট দিতে চায় না শেখ হাসিনা। আবার এখন এই গভর্নমেন্টও ভোট দিলে বিএনপি চলে আসবে, এর জন্য ভোট দেওয়া যাবে না, তাই না? তার একদিক দিয়ে বলতেছি যে বিএনপি খারাপ, একদিক দিয়ে এই কিছু নাই, আবার তার ভয়ে নির্বাচন দিচ্ছি না। এটার মানেটা কি? এটা তো কোনো মানে হয় না। এটা তো দ্বিমুখী কথা হয়ে গেল। আর জনগণ, এই দেশের জনগণ কখনো ভুল করে নাই। 69-এ ভুল করে নাই, 70-এ ভুল করে নাই, 71-এ ভুল করে নাই, 90-এ ভুল করে নাই, এবং তারপরে 24-এও ভুল করে নাই। তাই কাজে আমরা চাই না যে বারবার কিছু বছর পর পর আবার জনগণকে জাগ্রত হইতে হবে গণতন্ত্রের জন্য, ভোটের জন্য। আর কত? আমরা যে বয়সে সেই সময় 71-এ যুদ্ধ করছি, ছাত্রাবস্থার যে স্লোগান আমরা দিছি, পরবর্তী পর্যায়ে আবার সেই 75-90 আবার একই স্লোগান দিতে হয়েছে। এবং এইবার এসে আবার নতুন প্রজন্মের ছাত্ররা সে একই স্লোগান দিতে হয়েছে। তাহলে বারবার খালি এরকম ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা খালি স্লোগানই দিয়ে যাব, তাই না? দেশের গণতন্ত্রটা একটা তো স্থায়ীকরণের দিকে যেতে হবে। রাজনীতিবিদদের হাতে ছেড়ে দিতে হবে। আপনি দেশ চালাবে রাজনীতিবিদরা, আর আপনি দূরে থেকে খালি ডিকটেট করবেন এইটা খারাপ, এটা খারাপ, এটা ভালো না। আসেন না, মাঠে আসেন, সবাই নিয়ে আসেন, আমরা আসি। রাজনীতি করেন না কেন? রিটায়ার বয়সে এসে রাজনীতি করে তো লাভ নাই। রাজনীতি এর জন্য বলছে রাজনীতিটা উন্মুক্ত করে দেন। দেশে দীর্ঘদিন ছাত্র রাজনীতির, আজকে রাজনীতির কথা বলতেছে। কয়েকদিন আগে তো এই বাংলাদেশের সবচেয়ে মেরিটোরিয়াস স্টুডেন্টগুলো বলছে উই হেট পলিটিক্স। আমরা তো দেখছি যে মেধা কিভাবে পাচার হয়ে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে। রাজনীতিটাকে তো কোনোভাবেই আপনি এটা নর্মাল অবস্থায় যেতেই দিচ্ছেন না।
যেতেই দিচ্ছেন না, একটা রাজনীতি একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে দিচ্ছেন না। কারা দিচ্ছে না? প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে না, এর দায় আসলে কার? সেই আলোচনায় ফিরবো। ধন্যবাদ জানাচ্ছি পর্যায়ে জনাব আব্দুল সালাম। ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, জনগণ কি চায়, কোন প্রক্রিয়ায় চায়, কেন জনগণের চাওয়ার ভিন্নতা আমরা সরকার কিংবা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনছি? ধন্যবাদ। কারণ একটা কথা খুব পরিষ্কার যে এই যে জনগণ কি চায়, আমার মনে হয় প্রকৃত অর্থে আমাদের এই মুহূর্তে সেটা জানার উপায় বা সম্ভাবনা খুব কম। কারণ আমরা আসলেই হচ্ছে গিয়ে যখন কেউ বলেন যে জনগণ এই কথাটা বলছে, এই জনগণ আসলে কোন জনগণ সেটা আমাদের জানার কোনো উপায় নেই। জনগণ রাজনীতি শুধুমাত্র একটা অজুহাত? এইটা মানে বিষয়টা হচ্ছে কি যে আমরা জনগণের অজুহাত দেওয়ার ব্যাপারটা শুনি তখনই, মানে আমি নির্বাচন চাই, জনগণ নির্বাচন চাচ্ছে, আমি নির্বাচন চাই না, জনগণ চাচ্ছে হচ্ছে গিয়ে ক্ষমতায় আমাকে ক্ষমতায় রাখতে। দেখবেন যে এই প্রত্যেকটা জিনিসের পেছনে একটা ইন্টেনশন কাজ করে। আমি কি চাচ্ছি সেটাকে আমি সবসময় হচ্ছে গিয়ে জনগণের ঘাড়ে, সেটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যেমন আবার নির্বাচন ঠেকানোর জন্য, দুটোই হচ্ছে একইভাবে। কারণ প্রত্যেকটা অ্যাক্টর, এই যে পলিটিক্যাল অ্যাক্টর, আমাদের পছন্দ হোক বা না হোক, তারা তাদের নিজের ইন্টারেস্ট অনুযায়ী কাজ করবে। যেই জিনিসটার ফলে হচ্ছে গিয়ে আমি বেশি সুবিধা পাবো সেই জিনিসটাই কাজ করবে। এইটা শুধু যে বাংলাদেশের ক্ষেত্রে সত্যি তা না, এইটা পৃথিবীর সব জায়গাতেই পলিটিক্যাল ফোর্সগুলো। রাজনীতি থেকে কি দায়িত্বশীলতা হারিয়ে যাচ্ছে? দেখুন না, এটা আসলে না। আমি কেন বলছি না, কারণ এই যে এটা কখনোই সম্ভব না যে সকল রাজনৈতিক দল একই উদ্দেশ্য নিয়ে, একই লক্ষ্য নিয়ে, একই আদর্শ বাস্তবায়নে কাজ করবে, এটা সম্ভব না। যেইটা আপনি গণতান্ত্রিক একটা সিস্টেমে, গণতান্ত্রিক একটা ব্যবস্থা আপনি যেটা দেখেন যে এই রাজনৈতিক দলগুলো তাদের ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসে, দেন তারা একটা নেগোসিয়েশনের জায়গায় এসে তারা একটা কোনো হচ্ছে গিয়ে ইকুইলিব্রিয়াম পয়েন্টে পৌঁছায়। আমাদের হচ্ছে কি সেই ইকুইলিব্রিয়াম পয়েন্টটাতে পৌঁছাতে হবে। সেই ইকুইলিব্রিয়াম পয়েন্টটাতে না পৌঁছানোর পেছনে এই জনগণ এটা চায় বা জনগণ এটা চায় না এই অজুহাত দেওয়ার কিছু দিই। এইটা রাজনৈতিক ফোর্সগুলো যেগুলো আছে, আমি রাজনৈতিক শক্তি বলছি এই কারণে, কারণ এখন তো রাজনৈতিক দলগুলোর বাইরে অন্যান্য, আপনি যেমন ইন্টারিম গভর্নমেন্ট, সেও তো একটা রাজনৈতিক শক্তি। তার যদি কোনো দলীয় পরিচয় না থাকে তাহলে তাকে তো আমাকে পলিটিক্যাল ফোর্স হিসেবে আইডেন্টিফাই করতে হবে। আমরা সুশীল সমাজ বা সিভিল সোসাইটির যে অ্যাক্টরগুলো আছে তাদের যদি পলিটিক্যাল আন্ডারপিনিং না থাকে তাহলে তো হচ্ছে কি তাকে আপনার একটা পলিটিক্যাল ফোর্স হিসেবে আইডেন্টিফাই করতে হবে। দেখুন, এই যে আমরা যে কথাবার্তা বলছি, এখানে দুইটা খুব চমৎকার কথা এসেছে। যেমন আপনি একটু আগে আমির খসরু মাহমুদ চৌধুরীর কথাটা উল্লেখ করলেন যে কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে ইসে করেনি। সত্যি, আবার কোনো মহামানবকে ক্ষমতায় আনতেও কিন্তু হচ্ছে গিয়ে জনগণ ইসে করেনি। আমরা যে জিনিসটা বিএনপি সংস্কারের কথা অনেক আগে থেকেই বলে আসছে, যে কথাটা উনি বললেন যে এটা যে এখন আসছে তা না, বিএনপি এর আগে এটা নিয়ে কথা বলেছে, তারপর 27 দফা, তারপর 31 দফা সেখানে এসেছে। এবং এই সরকার যখন সংস্কারের কথা বলেছে, বিএনপি কিন্তু সেটার সাথে এগ্রি করেছে, যে সংস্কারের যে প্রয়োজন সেটার সাথে এগ্রিমেন্ট একটা আছে। যখন সংস্কার কমিশনগুলো তৈরি হয়েছে, সেই কমিশনগুলো কাজ করেছে, বিএনপি কমিশনগুলোর সাথে দেখা করেছে, তাদের মতামত দিয়েছে, কনসেনসাস কমিশন ইস্যু হচ্ছে। পার্থক্যটা যেই জায়গাটা, এবং আমি এই জিনিসটা আমার শুনতে আজকে খুব ভালো লাগলো যে উনিও একটু আগে বললেন যে আমরা কি বারবার প্রাণ দেব নাকি, আমরা কি বারবারই হচ্ছে গিয়ে ক্ষমতার পালা বদলের ক্ষেত্রে। তার মানেটা হচ্ছে আমাদের যদি এই রিয়েলাইজেশনটা আসে, তার মানে হচ্ছে আমরা এইটা স্বীকার করে নিচ্ছি যে আমাদের রাষ্ট্র কাঠামোতে একটা বড় ধরনের কোনো গলদ আছে। যে গলদটা যদি আমরা সংস্কার করতে না পারি, আমরা যদি সেটাকে ঠিকঠাক করতে না পারি, তাহলে শুধুমাত্র নির্বাচন আমাদের হচ্ছে গিয়ে কোনো সমাধান দিতে পারে না। এবং দেখুন, আজকে দুটো কথা এসেছে। আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা, আপনি কিন্তু গণতন্ত্রের উত্তরণের কথা বলছেন না। উনিও একটু আগে বললেন যে গণতন্ত্রের স্থায়ীকরণ লাগবে। দুটো কিন্তু দুই জিনিস। আপনি যখন ইলেকশন দিবেন, নির্বাচন দিবেন, তখন আপনি গণতন্ত্রের পথে যাত্রা শুরু করলেন। কিন্তু গণতন্ত্রের স্থায়ীকরণ যদি আমরা চাই, তাহলে কিন্তু আপনাকে প্রতিষ্ঠান বিনির্মাণ করতে হবে। তাহলে এই যে আমরা সংস্কারের কথা বলছি, আমি এই কারণেই বারবার বলি যে সংস্কার আর নির্বাচন এই দুটাকে মুখোমুখি দাঁড় করানোর কোনো অবকাশ নেই। আপনি অবশ্যই নির্বাচনে যাবেন, কিন্তু তার আগে পর্যন্ত হচ্ছে কি যে বক্তব্যগুলো সংস্কার সম্পর্কে, এই জায়গাগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এবং এইখানে কিন্তু ওই যে আমি একটু আগে বললাম যে প্রত্যেকের আকাঙ্ক্ষা এক এক রকম হতে পারে, কিন্তু আপনি একটা কম্প্রোমাইজে পৌঁছাবেন। আমি কিভাবে একটা উদাহরণ দিই, বিএনপির 31 দফা, বিএনপির 31 দফার যদি আপনি 8 নম্বর দফা দেখেন, বিএনপি হচ্ছে কি সেখানে বলেছে যে নির্বাচন কমিশনের নিয়োগ নীতিমালা যেটা আছে সেটাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে, অ্যামেন্ডমেন্ট করে আমরা যাতে হচ্ছে গিয়ে নিরপেক্ষ লোকজনকে নিয়োগ দিতে পারি তার একটা পদক্ষেপ নিতে হবে। 31 দফায় যেটা নেই সেটা হচ্ছে এটা কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় হবে।
9 নম্বর দফায় এসে বিএনপি একটা অল পার্টি পার্লামেন্টারি কমিটির কথা বলছে, যারা হচ্ছে কনস্টিটিউশনাল পজিশনগুলো যেগুলো হচ্ছে নিরপেক্ষ হবে তাদের হেড বা চেয়ার এদেরকে নিয়োগ দিবেন, সর্বজনগ্রাহ্য ব্যক্তি। কিভাবে হবে সেই প্রক্রিয়াটা 31 দফায় নেই। তার মানে অন প্রিন্সিপাল বিএনপি এগ্রি করছে যে এটা দরকার, প্রক্রিয়াটা নিয়ে হচ্ছে গিয়ে আপত্তি আছে। এখন আপনি দেখেন, আমি যেটা বলছিলাম যে আপনি কিভাবে একটা কনসেনসাসে ইন্টারেস্টের ডিফারেন্স থাকা সত্ত্বেও আপনি কিভাবে কনসেনসাসে আসতে পারেন। এখন কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন একটা ফর্মুলা দিয়েছে, তারা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের কথা বলেছে, যেটার মাধ্যমে ইলেকশন কমিশন এবং বাকি কনস্টিটিউশনাল বডিগুলোর হেড নির্বাচিত হবে। বিএনপি সেটার সাথে একমত নয়, কিন্তু অন প্রিন্সিপাল বিএনপি এগ্রি করছে যে এই জায়গাগুলোতে হচ্ছে কি আপনি নিরপেক্ষ লোক লাগবে। তাহলে এখন আলোচনার জায়গাটা কোথায় আসছে, কোন প্রক্রিয়ায় আমরা এটাকে করতে পারি। এই যে প্রক্রিয়ার আলাপ, আপনি যখন অন প্রিন্সিপালে এগ্রিমেন্টে আসেন তখন কিন্তু প্রক্রিয়ার আলাপটা রিলেটিভলি ইজিয়ার। যে আমি ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলে রাজি না, তাহলে অন্য কোনটা বিএনপি একটা অফার করতে পারে, একটা আইডিয়া অফার করতে পারে। 31 দফায় তারা অল পার্টি পার্লামেন্টারি কমিটির কথা বলেছে, তাহলে আমরা এখন আলাপ আলোচনা করতে পারি যে অল পার্টি পার্লামেন্টারি কমিটির কম্পোজিশনটা কেমন হবে, এটা কি প্রক্রিয়ায় কাজ করবে। তাহলে এই যে দেখুন, আপনার পক্ষে কম্প্রোমাইজে চলে আসা, এটা কিন্তু এই ডিসকাশনের মাধ্যমেই আসা সম্ভব। তাহলে আপনার ইন্টারেস্ট আলাদা থাকুক, বিএনপি নির্বাচন চায়, অন্য পলিটিক্যাল পার্টিগুলো আগে সংস্কার চায়। এই যে পার্থক্যের জায়গাটা, আপনি যখন সংস্কারের আলোচনায় চলে আসছেন তখন কিন্তু এই নীতিগত জায়গায় আপনি দুইটা ভিন্ন ইন্টারেস্ট থেকে কাজ করলেও একটা কম্প্রোমাইজের রাস্তায় আপনি চলে আসছেন। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টেরও দায়িত্বশীল ভূমিকার একটা দরকার আছে। কারণ যে কোনো কারণেই হোক, বিএনপি ইন্টারিম গভর্নমেন্টের ইন্টেনশন নিয়ে সবসময় স্কেপটিসিজম দেখিয়ে এসেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এই স্কেপটিসিজমটা কিন্তু বাড়তে থাকে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস এই আপনার যে ইন্টারভিউটার কথা বলেন সেখানে দুটো কথা বলেছেন। উনি আপনি যে অংশটুকু কোট করলেন সেটা বলেছেন, আবার তার খানিকক্ষণ পরে উনি বলেছেন যে এই সামনে যে নির্বাচন হবে সেটা সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে। উনি আবারও বলেছেন যে ছোট সংস্কার বা অল্প সংস্কার চাইলে হচ্ছে গিয়ে ডিসেম্বরে অথবা হচ্ছে গিয়ে জুনে, এবং উনি এটা খুব স্পষ্ট করে বলেছেন যে কোনো অবস্থাতেই জুনের বাইরে উনি যাবেন না। এখন দেখুন, এই কথাটা যদি শুধু থাকতো তাহলে কিন্তু আমার মনে হয় না যে আমরা এখানে এটা নিয়ে আর কোনো বিতর্ক আসতাম। ওই যে আগের যে কথাটুকু, এই যে কথাটা, আমার মনে হয় এই জায়গাটা একটু সতর্কতা আমাদের সবাইরই অবলম্বন করা উচিত। যে আমাকে যে অ্যাক্টর একটু হলেও আমাকে সন্দেহ করছে, সে আসলে কিন্তু যখন দুইটা আপনি এরকম কথাবার্তা রাখবেন, সে কিন্তু প্রথম কথাটাকে পিক করবে, সেকেন্ড কথাটাকে হচ্ছে গিয়ে ভুলে যাবে বা নজর দিবে না। তাহলে যেই কথাটাতে আমি এই অ্যাক্টরটাকে আস্থায় নিতে পারবো, আমার তো সেই কথাগুলোর উপরই হচ্ছে গিয়ে জোর দেওয়া উচিত। মানে সন্দেহের তৈরি হয় এমন কোনো কথাবার্তা তো আমার বলবার কোনো দরকার নেই। এবং আপনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে সংস্কারের আলোচনায় ইতিবাচক ভূমিকা রাখছে, কিন্তু আমরা রাষ্ট্র সংস্কারের আলোচনায় আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো তৎপর। রাজনীতির সংস্কারের আলোচনায় আসলে রাজনৈতিক দলগুলো কি কিছুটা পিছিয়ে? আমরা সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আসিফ মাহমুদ শাহান, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আমরা সংস্কারের আলোচনায় রাজনৈতিক দলগুলোকে তৎপরতা দেখছি, আমরা ইতিবাচক ভূমিকা রাখতে দেখছি, কিন্তু রাজনীতির সংস্কারের বিষয়ে কি রাজনৈতিক দলগুলো অনেকটা পিছিয়ে? ধন্যবাদ। আপনার কথা সত্যি অনেকটা পিছিয়ে, কিন্তু এইখানে ব্যাপারটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো পিছিয়ে কেন, আমার মনে হয় এই জিনিসটা একটু ছোট্ট বিশ্লেষণ করার দরকার। আমরা একটা কথা বলি যে আমি যদি কোনো একটা সমস্যাকে এই মুহূর্তে বিশ্লেষণ করতে চাই তাহলে আমাদের একটু পেছন দিক থেকে শুরু করতে হবে। দেখুন, আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি সেটা তো এখন হঠাৎ করে গড়ে ওঠেনি, সেটার তো একটা ইতিহাস আছে। আমি যদি জাস্ট সিম্পলি 91 সালের পরের কথা বলি, যে 91 সালে গণতন্ত্রের ট্রানজিশনের পরের কথা বলি, আপনি দেখুন আমাদের যে রাষ্ট্র ব্যবস্থাটা আমরা যেটা গড়ে তুলেছিলাম, সেখানে আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন বা যে রাজনৈতিক দলই বলুন, সে যখন বিরোধী দলে থাকে তার কিন্তু মানে শাসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার কোনো ধরনের সুযোগও থাকে না, ইনসেন্টিভও থাকে না। পার্লামেন্ট যখন কাজ করে না, এই যে আমরা যে বলি যে বারবার যে বিরোধী দলগুলো বারবার আমরা দেখেছি হচ্ছে গিয়ে সংসদ থেকে বয়কট করছে। বয়কট কেন করছে? কারণ লেজিসলেটিভ প্রসেসে তার পার্টিসিপেশনের কোনো অর্থ হয় না বা কোনো সুযোগই নেই। যখন যিনি হচ্ছে গিয়ে মেজরিটি, তিনি সকল ডিসিশন তার মতো করে নিতে পারছেন। দ্বিতীয়ত, আপনি কখনো দেখেছেন যে কোনো বিরোধী দল যে হচ্ছে রাজপথে ভাঙচুর করেছে তার জন্য তাকে কোনো
প্রাইজ দিতে হয়েছে? হয়নি তো, কারণ তারপরে যখন সে নির্বাচনে দাঁড়িয়েছে সেই আবার জিতে এসেছে। সো সেটার জন্য কিন্তু তার কোনো শাস্তিও হয়নি। তাহলে এই যে সংস্কৃতিটা যে আমি এইভাবে বিহেভ করব, আমি হচ্ছে নেগোসিয়েশনে যাব না, আমি এই কাজগুলো করে যাব, এইটা তো সেই সংস্কৃতির একটা পার্ট হিসেবে চলে আসছে। এখন এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, যে সংস্কারের যে কথাটা বলার, আমরা একটা কথা বলি যে আপনি যখন ইনস্টিটিউশন তৈরি করবেন, রুলস তৈরি করবেন, যে এই যে আমরা গাড়ির শোডাউন এই জিনিসপত্রগুলোর কথা শুনছি, ভবিষ্যতে ক্যান্ডিডেট সিলেকশন, সেখানে টাকা পয়সার খেলা, এই আলাপগুলো আমরা শুনছি। এখন একটা রাজনৈতিক দলের এই ব্যবহার চেঞ্জ করার যদি আপনি কোনো ইনসেন্টিভ না দেন, তাকে যদি ফোর্স না করেন, তাহলে সে কাজগুলো করেই যাবে। এখন আপনি যদি ইলেকটোরাল রুলস যেগুলো আছে আরপিওতে যদি চেঞ্জ আনেন, সেটা যদি হচ্ছে গিয়ে ফোর্স করেন রাজনৈতিক দলগুলোকে সেটা মানতে, যে তার একটা ইন্টারনাল ডেমোক্রেসির চর্চা তাকে করতে হবে, তাকে হচ্ছে গিয়ে ক্যান্ডিডেট কি হবে সেটা তৃণমূলের মতামত নিয়ে করতে হবে, সেখানে শক্তিশালী কাঠামো তৈরির কথা বলছেন। এই যে এই কাঠামোটা যখন তৈরি হবে সেটাই হচ্ছে গিয়ে তার ব্যবহারকে ইনফ্লুয়েন্স করবে। জনাব আব্দুল সালাম, বিএনপি বলছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা তাদের অঙ্গীকার। আবার একই সঙ্গে একই ব্যক্তি একাধারে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না, ব্যক্তি সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন। এ দুটি প্রস্তাবে একমত নয় দলটি। বিএনপির মাঝে কি আসলে নেতৃত্ব সংকট রয়েছে, নাকি পরিবারতন্ত্রের বাইরে যে শীর্ষ নেতৃত্বে যাবার কোনো সুযোগ বিএনপিতে নেই? শোনেন, নেতৃত্বের সংকটও নাই, আস্থার সংকট নাই, সবকিছু। বিষয়টা হলো যে সবকিছু আলোচনা সাপেক্ষ। বিএনপি যার বারবার যেটা বলতেছে যে এখন আমার, এটা তো বাস্তব যে আমরা লিডারশিপে বলি, অর্থনীতিতে বলি, মন মানসিকতায় বলি, বুদ্ধি বিবেচনায়, সব দিক দিয়ে বলি, একেবারে আমরা একেবারে ইউরোপ প্রাচ্যের ওর মতো চলে গেছি, ওইটাও তো দাবি করতে পারবো না। কাজে আমার যতটুকু আছে এইটুকুই। আমার দলের নেতা আপনি ঠিক করবেন কেন? আর একটা হলো যে আমার যদি মেধা থাকে, আপনি মেধাটাকে কেন বলবেন যে না মেধা থাকলেও তারা দেয়া যাবে না? আপনি তো এটা বলতে পারেন না। আমার দল, আমার টিম, 11 টিম দলের খেলোয়াড় খেলবে, ক্যাপ্টেন কে হবে আপনি ডিসাইড করে দিবেন। এত বড় দলে একাধিক মেধাবী থাকতে পারে না। আমার কেন, ওইটাকে প্রশ্ন জবাব দেন। আমার 11টা টিম ম্যান, সেটার মধ্যে ক্যাপ্টেনকে আপনি ঠিক করে দিবেন? আপনি তো আমাকে জিততে হবে। আমি যদি এবার না জিতি তাহলে পরবর্তী আবার রায় তো আমাকে দিবে না জনগণ। অর্থাৎ আমার যে কমিটমেন্ট টু দ্য পিপুল, আমাকে সেটা কার্যকর করতে হবে। তারপরে আবার এইটাও রাখতে, এই জন্যই বলছে বিএনপি। আবার একেবারে যে বিএনপি মানে নাই সেটাও না। বিএনপি কি বলছে যে হ্যাঁ 2 বারের বেশি আমরাও চাই, এটা তো বিএনপি প্রথম বলছে। তো বিএনপি মানে নাই কোথায়? যেহেতু আমরা তো বলি নাই যে তারেক রহমান যদি এবার প্রধানমন্ত্রী হয় তার লাইফ টাইম প্রধানমন্ত্রী হবে, আমরা এটা বলছি। বিএনপি আবার বলেছে যে একবার বিরতি দিয়ে তৃতীয় মেয়াদে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে। সেটাই। তারপর আবার বিএনপি বলছে সবকিছু আলোচনা সাপেক্ষ। তৃতীয় মেয়াদের প্রয়োজনীয়তা কেন? এইটা কি এই মুহূর্তে মেজর প্রবলেম? আমার কথা হলো যে মেজর প্রবলেমটা হলো যে আপনি যাতে ফ্যাসিস্ট না হতে পারেন, সেটার জন্যই তো আপনি ওইটা চান। অর্থাৎ এক ব্যক্তি বারবার হলে তার মধ্যে ফ্যাসিজম ডেভেলপ করতে পারে। তা আপনি ফ্যাসিজম যাতে ডেভেলপ না করে সেই প্রক্রিয়াটা কি, সেই প্রক্রিয়াটা আপনি নিয়ে আসেন। যদি ফ্যাসিস্ট, আপনি যদি পরপর অর্থাৎ 5 বছর অন্তর অন্তর খালি নির্বাচন হবে, জনগণ রায় দিতে পারবে, এতেই দেখবেন অর্ধেক কমে যাবে। যদি আপনি কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন হয়, আপনি যদি ভালো না করেন, পরবর্তী পর্যায়ে তার দিনের ভোট রাত্রে করে আপনি ক্ষমতায় যেতে পারবেন না। আপনি ওইটা চেক করেন। হাসিনাকে ফ্যাসিস্ট বানাইছে কে? হাসিনা তো একটা রাজনৈতিক দলের সভানেত্রী হয়েছিল, সেখান থেকে তারা ফ্যাসিস্টকে বানাইলো। অর্থাৎ এগুলো সে মানে নাই বলেই তো সংবিধান তো ওই সময় ছিল, সংবিধান তো সে মানে নাই, তাই না? আজকেও যেমনি মনে করেন, আজকে যে কথাগুলো হচ্ছে, আমি সম্মানের সাথেই বলতে চাই, আজকের এই সরকার তা আমাদের প্রতিপক্ষ না। এই সরকারকে তো আমরা আনছি, আমাদের প্রতিপক্ষ, সবাই মিলে প্রতিপক্ষ হলো ফ্যাসিবাদ, যে ফ্যাসিবাদকে আমরা তাড়িয়েছি। তাহলে উনি কেন আজকে আমাদেরকে প্রতিপক্ষ বানাচ্ছেন কেন? আমরা তো বলি নাই। আমরা তো লেটার ডিসকাস, এগুলো আলোচনা হোক এবং রাজনৈতিক দলগুলো বসে আলোচনা করে ঠিক করুক। কাজে ফ্যাসিবাদের সেই ভীতি থেকেই কিন্তু আপনার কাছে প্রশ্নটি রাখা, এই ফ্যাসিবাদের শেখ হাসিনার 3 মেয়াদের শাসনকাল আমরা দেখেছি, ছোট্ট ক্ষমতার ভয়াবহতা সাধারণ মানুষ দেখেছে। আবারও কি আমরা নির্বাচিত একনায়কতন্ত্রের দিকে ধাবিত হচ্ছি? আমার কথাটা বলতে দিচ্ছেন না আপনি। আমার কথা হলো 3 বার সে আসলো কিভাবে? জনগণ তাকে ভোট দিয়ে পাঠাইছে? জনগণ তো ভোট দিয়ে পাঠায় নাই, প্রতিবেশী রাষ্ট্র ঠিক করে দিছে সেই দেশের প্রধানমন্ত্রী হবে এবং তার বয়স হয়ে গেছে। জনগণের ভোটে তো হয় নাই। আমি তো বারবার বলতেছি আপনি জনগণের ভোটটা নিশ্চিত করেন, যে জনগণের ভোটে সরকারে যাবে,
জনগণের ভোটে সরকার থেকে বের হবে। যদি হাসিনাকে আমরা ও ক্ষমতায় থাকা অবস্থায় আমরা বলছি যে আমরা যে আজকে ভোটটা খেলে আমার জন্য না আপনার, ওইটা আজকে আবার দুই একটা জায়গায় আমার বক্তব্যটা মানে টুইস্ট করছে। আমি বলছি যে সেই সময় বলছি যে যদি হাসিনা যদি ভোটটা রাখতো তাহলে তো আজকে তাকে পিছনের দরজা দিয়ে পালাইতে হতো না, তাই না? আজকে তো সে সেটা তারটা সে নিশ্চিত করছে তার পলায়নটা। আমি একটা ছোট্ট প্রশ্ন, যে আপনি যেটা বললেন সেটা ঠিক আছে, কিন্তু এই যে শেখ হাসিনা এই যে নির্বাচন দেবেন না এরকম একটা পরিস্থিতিতে চলে গেলেন, এটা কিন্তু সম্ভব হয়েছে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে বাতিল করার কারণে। মানে এই যে কেয়ারটেকার গভর্নমেন্টটা বাতিল করা হয়েছে সেটা তো হচ্ছে গিয়ে সংসদেই করা হয়েছে, সেটার কি একটা প্রধান বিষয় এই ছিল না যে একজন ব্যক্তির হাতে যখন সকল ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যায়, একজন ব্যক্তি যখন প্রধানমন্ত্রী, তিনি সংসদ নেতা, তিনি লেজিসলেটিভ এজেন্ডা ঠিক করে দিচ্ছেন, তিনি আবার হচ্ছে দলের সেটা শুরু করছেন। এই যে ক্ষমতার কেন্দ্রীভবন, এইটা তো একটা প্রধান সমস্যা। দর্শকদের সাম্প্রতিক রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আব্দুল সালাম, যে আলোচনায় আমরা ছিলাম, কেন আসলে গণতন্ত্রের মোড়কে ব্যক্তিকেন্দ্রিক ও দলীয় স্বার্থ রক্ষা মুখ্য হয়ে ওঠে? বিগত সময়ে আমরা এমন নজিরও দেখেছি। সেই জায়গা থেকে নির্বাহী বিভাগ থেকে শুরু করে জাতীয় সংসদ, সেখান থেকে ফ্যাসিবাদ বিলোপের উপায় কি? আপনি যে আলোচনাটা ছিলাম সেটা কন্টিনিউশন দরকার ছিল। আমি সেখান থেকে বলতে চাই, উনি যেটা বললেন আসলে সেটা হয়েছিল কি, পার্লামেন্ট না, শেখ হাসিনা নিজে বলছে যে হাইকোর্ট রায় দিছে, খায়রুল হক, দিস ইজ দ্য পারসন, যে একটা ব্যক্তি তারে 100 বার ফাঁসিতে ঝুলাইলেও তার পাপ মোচন হবে না। যে টোটাল আজকের এই দেশের যে আজকের এই যে অধপতনের যে যাই, তার মধ্যে 1 নম্বর ব্যক্তি যদি হয় হাসিনা, 2 নম্বর হবে শেখ এই খায়রুল হক। সেই সময় টোটাল এই ব্যবস্থাটাকে বাতিল করে দেয় এবং রায়টাও সে একবার কোর্টে বললো একরকম, পরে আবার লিখিত দিছে সেই রকম, এবং সেটার বিনিময়ে যেটা আইনে আছে কোনোভাবেই কাভার করে না যে সে পরবর্তী তার রিটায়ার্ড লাইফে যাওয়ার পরে সে কোনো পরবর্তীতে কোনো পদে যেতে পারবে না, অথচ সেই সময় সে একটা বেনিফিশিয়ারি একটা পদে সে গেল। এখন পর্যন্ত এই সরকার তাকে আইনের আওতা আনে নাই, তাকে অথচ এই ব্যক্তিটা হলো সেই সময়। তাই কাজেই আমার কথা হলো যে তাকে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ তো করে দিলে খায়রুল হক। আজকে পার্লামেন্টের কথা বলেন এবং কথা বলেন, আমার সেই সুযোগটা আপনি বন্ধ করেন। যেমন আপনার শেখ হাসিনা দ্বারায় বলতো উত্তরপাড়ার আর্মিদেরকে যে খবরদার তুমি যদি ক্ষমতা নাও তোমার ফাঁসি, কিন্তু সে যে অবৈধ ক্ষমতা নিছে তাহলে তার ফাঁসিটা যদি নিশ্চিত থাকতো তাহলে সে সেটা করতো না। আপনি ওইটা করেন, অর্থাৎ অবৈধভাবে যেই ক্ষমতা দখল করবে তার ফাঁসি। তো অবৈধভাবে শেখ হাসিনা ক্ষমতা দখল করলো, তার তো কিছু হয় নাই, সে মনে করছে কিছু হবে না, এখন তো সে পালায় গেছে, এখন আমরা আইনের আওতায় আসবে, তার হত্যা মামলা এই মামলা এগুলো নিয়ে হবে। কিন্তু আপনি এর জন্যই বললাম যে আপনি সংস্কার করেন। আমরা তো বলতেছি যে রাজনীতিটাকে রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেন। আমরা তো দেখছি লাস্ট পার্লামেন্ট কি রাজনীতিবিদদের ছিল? সেটা তো ব্যবসায়ীদের আর ব্রুকরেটদের পার্লামেন্ট ছিল। সেইখানে তো আমরা দেখছি রাজনীতিবিদদের হাহাকার করতে যে আমি বড় না এসডিও বড়, তাই না? তো কাজেই আপনি যদি সত্যিকার অর্থেই মেন করেন যে আমি রাজনীতিটাকে পরিচ্ছন্ন করতে চাই, রাজনৈতিক দলগুলোকে পরিচ্ছন্ন করতে চাই, আমি একটা রাজনৈতিক কর্মী হিসাবে আমি এটা চাই। আমি চাই এই দেশের জন্য আমি যুদ্ধ করছি এবং গণতন্ত্রের জন্য এখনো লড়াই করছি। আমি তো চাই না একটা রাজনীতির নাম একটা আমি কুলুষিত হবে যখন গড় পড়তা রাজনীতিবিদদের সমালোচনা করা, তো আমার গায়েও লাগে। আমি তো দুর্নীতিবাজ না, আমি তো কালো টাকার মালিক না, আমি তো পরিচ্ছন্ন রাজনীতি করে আমি সেখানে রাজনীতিটাতে প্রতিষ্ঠান করতে চাই। আমি তো লড়াই করতেছি সেই 69 থেকে গণতন্ত্রের জন্য, আমি তো এখনো গণতন্ত্রের জন্য লড়াই করছি। কাজে আপনি আমাকে কেন একই পাল্লায় মাপবেন? কিন্তু আব্দুল সালাম, আমাদের গণতন্ত্রের জন্য বারবার লড়াই কেন? বারবার লড়াই ওই জন্য না, ওই যে দায়িত্ব যারা নেন, গণতন্ত্র প্রতিষ্ঠা হলো, বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্তের যাত্রা শুরু হলো, ধরে রাখা গেল না কেন? এটাকে পরিচ্ছন্ন করার দায়িত্ব যারা নেন তারাই পরিচ্ছন্ন না। পরিচ্ছন্ন এই জন্য বললাম যে আজকের আপনি রাজনীতিবিদরা দেশ চালাবে, রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করবে, আপনি রাজনীতিবিদদের কোর্ট কি হবে না হবে আপনি মাপ দিয়ে আপনি ঠিক করে দিবেন।
আপনি ওইখানে বসেন দর্জি নিয়ে, আমি তো বলছি। কিন্তু সেই রাজনীতিবিদ যাদের কথা আপনি বলছেন তারাই তো আসলে সংকীর্ণ বিভক্তি নির্ভর রাজনীতি। বিভক্তি তো থাকবেই, কেউ কমিউনিজম চায়, কেউ সোশ্যালিজম চায়, কেউ ডেমোক্রেসি চায়, কেউ আবার রাজার রাজত্ব চায়, ডিফারেন্স তো থাকবেই। ডিফারেন্স আছেই তো, ডিফারেন্স না হলে তো একটা দল হয়ে যেত। তাহলে রাজনৈতিক দলগুলো যে গণতন্ত্রের কথা বলে বা যে গণতন্ত্রের স্বপ্ন দেখায়, না না আপনি শোনেন, আমি বলি উনি আজকে শিক্ষক, আজকে সাংবাদিক, আজকে ইভেন আজকে ইসের পর আজকে প্রেস ক্লাবের সভাপতি আজকে পালাইছে, আজকে বাইতুল কারামের খতিব আজকে পর্যন্ত পালাইছে, আজকে পুলিশের প্রধান পালাইছে, আজকে শিক্ষকদের মধ্যে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে আজকে কেউ সব জায়গায় সৎ শাসন চলতেছে? সব টোটাল সিস্টেমটাকে অসৎ করে দিছে ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ নিজের চরিত্র নষ্ট হয়েছে, নিজের চরিত্রের পাশাপাশি সবার চরিত্র সে নষ্ট করছে, যাতে তার সামনে সে বুক ফুলায় কেউ না কথা বলতে পারে। তা আজকে আপনি সেটাকে ওই ফ্যাসিবাদ কিভাবে জন্ম হইলো ওই পথটাকে রোধ করেন যাতে ফ্যাসিস্ট না হইতে পারে। আপনি সব কিছু গোলায় ফেলাইতেছেন। আমরা তো বলতেছি যে আজকে আপনি নির্বাচিত সরকারটা কিভাবে হবে আপনি সেটাকে নিশ্চিত করেন। আবার নির্বাচিত সরকার প্রতি 5 বছর পর পর নির্বাচন হবে জনগণের ভোটে, ওই প্রতিবেশী রাষ্ট্র ঠিক করে দিবে ওই কারণে সে ক্ষমতায় থাকবে সেটা না। তো এইগুলোকে আপনি নিশ্চিত করেন, আপনি সংস্কার করেন, সংস্কারে তো কোনো বাধা নাই। আমরাই তো বলছি, বিএনপির পক্ষ থেকেই বলা হয়েছে যে আজকের রাষ্ট্র ব্যবস্থা যে ব্যবস্থায় চলতেছে এটা সম্পূর্ণ ভঙ্গুর হয়ে গেছে। এই জন্য বিএনপি বলছে যে আজকে জনগণের ভোটে বিএনপি যদি ক্ষমতায় যায়ও তারপরও এটাকে সংস্কার করার জন্য সকল রাজনৈতিক শক্তিকে নিয়ে আমরা সরকার গঠন করব, আন্দোলনকারী শক্তিকে নিয়ে। কেন বলছে? এই কারণে যে আজকে ঐক্যমত ছাড়া কোনোভাবেই সম্ভব না। যে ঐক্যমতের মধ্যে আমরা আজকে হাসিনাকে আনতে পারি নাই, কারণ সে তো দেশের জন্য রাজনীতি করে না, দেশের জন্য রাজনীতি করে নাই, সে তো আরেকজনের ডিকটেশনে সে রাজনীতি করছে। এই কারণে আজকে দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে আপনি সেই জায়গাটা ঐক্যমত্য আনেন। সেই ঐক্যমত্যটা আপনি বিভক্ত করেন না আল্লাহর হস্তে। এই যে আজকে 24-এর অভ্যুত্থানের যে স্পিড, এই স্পিডটাকে ভোতা করে দিয়েন না। সময় আপনি দীর্ঘায়িত করবেন, এটা আস্তে আস্তে ভোতা হবে, তারপর দেখা যাবে আবার যে লাউ সেই কদু। এই কারণে বলতেছি যে বারবার এটা হচ্ছে, কিন্তু বারবার হওয়ার পরে আমরা তো সেটাকে রেজাল্ট দিতে পারছি না। কাজে রেজাল্টটা কিভাবে আনা যায়? আপনি যদি দায়িত্ববান হন, দায়িত্ববান হলে কথা কম কাজ বেশি করতে হবে, আর যাতে কোনো কন্ট্রাডিকশনটা না বাড়ে। কেন আমি তো যে কথাটা আগেই বললাম যে আজকে আমার প্রতিপক্ষ হলো ফ্যাসিবাদ, আমরা তো কেউ প্রতিপক্ষ না। আজকে ছাত্রের সাথে আমার দ্বিমত হইতে পারে, আজকে ওই জামাতের সাথে আমার দ্বিমত হইতে পারে, কিন্তু আমরা তো একই পথের পথিক। আমরা তো ফ্যাসিস্টকে তাড়াইছি। আমরা চাই যে ভবিষ্যতে ডেমোক্রেসিটা যাতে পার্মানেন্টলি থাকে, আমরা তো সেটা চাই। সেটার জন্য হ্যাঁ পথটা ডিফারেন্ট হতে পারে। আমি 100% একমত, যতটুকু একমত হব এইটুকু নিয়ে ফিউচারে যাতে আবার ফিউচারে একটাই যে কোনোভাবে যাতে অনির্বাচিত সরকার ক্ষমতায় না আসতে পারে সেই পথটা করেন আপনি। ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, গণতন্ত্র কেন আসলে আমাদের এখানে শক্তিশালী হয় না? বারবার গণতান্ত্রিক যাত্রায় কেন হোঁচট খেতে হয়? গণতন্ত্রের মূল কাঠামো কতটা বাংলাদেশে তৈরি হয়েছে, নাকি আমরা নির্বাচন কেন্দ্রিক গণতন্ত্র দেখে অভ্যস্ত, সেখানে ব্র্যাকেট বন্দি? না, ধন্যবাদ আপনাকে। মানে এর আগেরবার যেহেতু আমি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল ভূমিকা রাখার কথা বলেছি, আমি এইবার একটু বিএনপির দায়িত্বশীল ভূমিকা রাখার কথাটাও বলি। একটা খুব চমৎকার কথা উনি বলেছেন যে কোনো রাজনৈতিক দল এখন এই বাস্তবতায় যারা আছে কেউই কারো প্রতিপক্ষ নয়, তাদের সবার প্রতিপক্ষ হচ্ছে ফ্যাসিবাদ। এখন এইটা সত্যি কথা যে গত 16 বছরে আমরা যেটা দেখেছি বা যে ফ্যাসিবাদের উৎপত্তিটা আমরা দেখেছি সেটা একটা ভয়াবহ রূপে আমরা দেখেছি। কিন্তু আপনি যে কথাটা বলছিলেন এবং আমি যে কথাটা বলে শুরু করেছিলাম যে কোনো একটা সমস্যা যদি আমার বুঝতে হয় আমাকে কিন্তু একটু পেছন দিক থেকে শুরু করতে হবে। আমাকে কিন্তু একদম মানে যা ঘটেছে 2024-এর 5ই আগস্ট সেটা 2024-এর 5ই আগস্টের ঘটনাকে বিশ্লেষণ করলে হবে না। আপনি যে প্রশ্নটা করলেন, আমরা 91 সালে ডেমোক্রেটিক ট্রানজিশনে যখন গেলাম, গণতন্ত্রের পথে উত্তরণের জায়গায় যখন আমরা গেলাম, আনফর্চুনেটলি আপনি খেয়াল করে দেখেন যে আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এইটার কোনো ধরনের পদক্ষেপ আমরা নেইনি। দেখুন, দুর্নীতি দমন কমিশন সেটা বানাতে আমাদের 2004 পর্যন্ত সময় লেগেছে। তার আগে পর্যন্ত আমরা একটা স্বাধীন দুর্নীতি দমন কমিশন, এটা দুর্নীতি দমন ব্যুরো ছিল, সেটাকে বহুভাবে ব্যবহার করা হয়েছে, সেটা আমরা দেখেছি। আমরা একই সাথে হচ্ছে গিয়ে আপনি যদি খেয়াল করে দেখেন যে আমরা ইলেকশন কমিশনকে শক্তিশালী বা নিরপেক্ষ ভূমিকা যে পালন করবে সেটা আমরা করতে দেখিনি।
আমাদের মাগুরা 2 উপনির্বাচনের কারণে, যে উপনির্বাচনে কারচুপির কারণে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিটা সেটা শক্তিশালী হয়েছিল, সেটা কিন্তু হচ্ছে গিয়ে 91 থেকে 96 যে সরকার ছিল তার সময় ঘটেছে। এই যে আইডিয়াটা যে শুধুমাত্র নির্বাচন হলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেটা হয়নি। কারণ আমরা যেটা দেখেছি, এই যে ক্ষমতা যখন কেন্দ্রীভূত হয়ে যায় এক্সিকিউটিভ ব্রাঞ্চের হাতে বা কোনো একটা দলের হাতে, যেখানে অপোজিশনের কোনো ধরনের রোল প্লে করার সম্ভাবনা থাকে না, তখন প্রত্যেকটা রাজনৈতিক দল চেষ্টা করেছে ক্ষমতাটাকে আরও কীভাবে সুসংহত করা যায়। এই কেয়ারটেকার গভর্নমেন্ট হলো, আপনি খেয়াল করে দেখুন 2001 সালে আওয়ামী লীগ প্রথমবারের মতো সিনিয়রিটি ব্রেক করে এমন একজনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানালেন এই আশায় যে উনি হচ্ছে গিয়ে তার কথা শুনবেন, সেটা কাজ করেনি। তার মানে দেখুন, এগেইন আমি যদি নির্বাচন কেন্দ্রিক জায়গায় যাই তখন কিন্তু হচ্ছে আমি প্রতিষ্ঠানগুলো গড়তে পারছি না। আবার দেখুন, সেটা থেকে শিক্ষা নিয়ে 2001 থেকে 2007 সময়ে আমরা আবারও কনস্টিটিউশনের চেঞ্জ দেখলাম একজনকে প্রধান বিচারপতি বানানোর ক্ষেত্রে। এই ঘটনা তো ঘটেছে। এখন সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে এই যে ফ্যাসিবাদ রুখতে হবে আমরা বলছি, তার মানে কিন্তু হচ্ছে গিয়ে যেই কাঠামো, যেই নিয়ম এই ফ্যাসিবাদের রাস্তাগুলো তৈরি করে দেয়, আমাদের সেগুলোকে ঠেকাতে হবে। এবং সেগুলোকে ঠেকাতে গেলে নির্বাচন কমিশনের স্বাধীনতা, নির্বাচন কমিশনারের নিয়োগ যেটা হবে সেই ক্ষেত্রে একটা ঐক্যমত্যে আসা, পার্লামেন্টকে হচ্ছে গিয়ে আপনার শক্তিশালী করা, একই সাথে হচ্ছে গিয়ে আমরা যে কথাটা বলছিলাম যে প্রধানমন্ত্রী সকল ক্ষমতার কেন্দ্রে অবস্থান করবেন, সেই জায়গাটাকে খানিকটা হলেও কমানো। আবার একই সাথে হচ্ছে গিয়ে আপনার এই দুর্নীতি দমন কমিশন, হিউম্যান রাইটস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, এই যেই প্রতিষ্ঠানগুলো হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করবে, তারা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেগুলো নিশ্চিত করতে হবে। এটা একটা প্যাকেজের মতো করে আসছে। কারণ আমরা বারবার বলছি ফ্যাসিবাদ ঠেকানোর উপায় শুধু নির্বাচন হলে ভবিষ্যতে আবারও আমরা এই 2008-এ বা 2024-এ আবারও পৌঁছাতে পারি, আনলেস অ্যান্ড আনটিল আমরা এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী না করছি, আনলেস অ্যান্ড আনটিল আমরা এই মাঝখানে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের কথা যেটা আজকে বলা হচ্ছে, আমরা যে কথাটা দিয়ে শুরু করেছিলেন তিনি, যে বারবার মানুষ জাগবে, এই আশা আমরা যেন না করি। মানে এইরকম জায়গায় যেন আমাদের না যেতে হয়। একটা পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার, যেখানে যিনি ক্ষমতায় জিতবেন, যিনি ইলেকশনে জিতবেন, তিনি সকল ক্ষমতার অধিকারী, এই যে উইনার টেকস অল পলিটিক্স, সেটা থেকে সরে এসে সেই সংস্কৃতি থেকে আসলে বেরিয়ে আসা। এবং সেটাই ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসিফ মাহমুদ শাহ। জনাব আব্দুল সালাম, একটি শেষ প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, ছোট্ট পরিসরে শুনবো, আমার হাতে সময় একেবারেই কম। যেমনটি আমরা জানি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেমনটি বলেছে, অবৈধ নির্বাচনকে বৈধতা দেয়া হচ্ছে, কি বলবেন? তারা বৈধতা দিচ্ছে কেন? আমি তো উল্টা প্রশ্ন করতে চাই, তারা তো সরকারে আছে, তারা বৈধতা দিচ্ছে কেন? বিষয়টা সেটা না। কথাটা হলো যে এখন আমি ইন্ডিভিজুয়াল এই সমস্ত বিক্ষিপ্ত আলোচনায় যেতে চাই না। এবং যে এটা হলো, এই তো বললাম যে তাহলে এটা তো দায় তাদের, এই দায় তো সে জবাব দিবে, সে এলজিআরটির মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, সে আমাদের কাছে চায় কেন? এটা তো সে দিবে জবাব। আজকে যে বিভিন্ন প্রশাসক বসাচ্ছে, কিসের ভিত্তিতে বসাচ্ছে? এই জন্যই তো বলতেছি যে আজকে ওইগুলো না যে জাতীয় ইস্যুতে আসুক এবং জাতীয় ইস্যুতে আজকে সমাধান করুক। উনি যে আলোচনাটা সূত্রপাত করছেন, অবশ্যই আমরা তো চাই যে আজকে বারবার শুধু এটা হবে, এটা তো না। আর আরেকটা যে দেখেন, আজকে প্রতিবেশী রাষ্ট্র ভারতকে সমালোচনা করতে পারি, কিন্তু সেখানকার ইলেকশন কমিশন বলি, সেখানকার ব্যুরোক্রেসি বলি, সব কিছু কিন্তু একদম পাথরের মতো। কিন্তু আপনার এখানে কি হয়েছে? কোনো বিতর্ক ওইখানে বরঞ্চ কম। তারা দুর্নীতিবাদ, আপনার রাজনীতিবিদরা খুব অঙ্গুল উঠতেছে, কিন্তু তাদের সম্পর্কে অঙ্গুল উঠা দুর্নীতির ব্যাপারে খুব কঠিন। আজকে দেখেন আমাদের যেটা হচ্ছে যে বেগমপাড়াতে কাদের বাড়ি, এখন পর্যন্ত সেটা বিচার হয় নাই। আজকে মালয়েশিয়ায় কারা সেকেন্ড হোম করছে, এখনো হয় না। এবং সেগুলো পত্রপত্রিকা আসছে কারা? রাজনীতিবিদদের চেয়ে বেশি অন্যরা। তো এর জন্যই বললাম যে আজকে টোটাল সমাজ ব্যবস্থা পলিউটেড হয়ে গেছে। আপনি খালি এটা রাজনীতিবিদদের অঙ্গুলি হেলনই করবেন, আমি তো রাজনীতিবিদদের কথা আপনি বাধ্য করতেছেন। আপনি যদি ঠিক থাকেন তাহলে স্বাভাবিকভাবে সব চেক অ্যান্ড ব্যালেন্স সবকিছু সেটা যেন সার্বিক অর্থে পরিবর্তন দরকার। আমি তো বললাম এর আগে যেটা বলছি, আজকে সব রাজনীতিবিদরা পালাইছে, মসজিদে বাইতুল খতিব পালাইলো কেন? ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।